চায়ের আসল স্বাদ শুধু MDHT প্লাস থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH নমস্কার, জবাব চাই বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ। দেখুন, পাকিস্তান যে বেঈমান, পাকিস্তান যে আমাদের শত্রু সেটা আমরা জানি, কিন্তু আমরা পাকিস্তানকে মারব, কবে মারব, কিভাবে একে মানচিত্র থেকে শেষ করব, সেই সমস্ত প্ল্যান প্রোগ্রাম আমরা 70 বছর ধরে করছি, কারণ পাকিস্তান ঐতিহাসিকভাবে আমাদের শত্রু। কিন্তু যারা বন্ধু সেজে যারা মিত্র সেজে ভারতবর্ষকে ক্ষতবিক্ষত করার চেষ্টা করছে বা পেছনে ছুরি মারার চেষ্টা করছে, তাদের কি বলবেন? যারা এই শার্টের আস্তিনে লুকিয়ে থাকা সাপের মতন আমাদের সঙ্গে থাকছেন, আমাদের সাথে ভালো ব্যবহার করছেন, তাদের কি বলবেন? দেখুন, পাকিস্তান সবক শিখেছে। পাকিস্তানের নিউক্লিয়ার ইনস্টলেশনে কিছু হয়েছে কি হয়নি সেটা পাকিস্তানের ব্যাপার। পাকিস্তান এই নিয়ে যদি হই হই করে তাহলে পাকিস্তানের প্রমাণ করার দায়, ভারতের কোনো দায় নেই। ভারত এই সমস্ত কিছু করেনি। ভারত করাচি বন্দরও গুড়িয়ে দেয়নি। ভারত যা যা করার সেটা করেছে, শুধু নয় পাকিস্তানকে বুঝিয়েও দিয়েছে। কিন্তু পাকিস্তানের পরে এবার যে অপারেশন সিঁদুর, যেটাকে পজ রাখা হয়েছে, অর্থাৎ সাময়িক স্থগিত রাখা হয়েছে, সে অপারেশন সিন্দুর সেটা এবার ধারণা করা যায় যে আগামী 48 ঘন্টা বা এক সপ্তাহ বা এক মাস ব্যবহার করতে হবে না। কিন্তু টার্কির সাথে কি করতে হবে, এবার ভাবনা চিন্তার সময় এসেছে। কারণ এবার আমাদের সামরিক মহাশক্তির পাশাপাশি একটি বলিষ্ঠ দেশ, 140 কোটি মানুষের রাষ্ট্রবাদীদের দেশে পরিণত হতে হবে এবং সবাইকে চোয়াল শক্ত করে এবার সিদ্ধান্ত নিতে হবে। বয়কট টার্কি, বয়কট আজারবাইজান, অর্থাৎ বয়কট করুন তুরস্ককে, বেঈমান তুরস্ক। এই তুরস্ক কি করেছে কি করেনি সেইটা আমি আপনাদের প্রথমে দেখাবো। যে ছবিটা আমি ফুল ফ্রেমে দেখানোর জন্য বলবো, সেই ছবিটা দেখুন, ভালো করে দেখুন। দেখুন, এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছেন ফুল ফ্রেমে, যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সেই ছবিটা 2023 সালে ভয়ানক যে ভূমিকম্প হয় সেই ভূমিকম্পের ছবি। যে ছবিটি এই মুহূর্তে আপনাদের টেলিভিশন স্ক্রিনে রয়েছে, সেই ছবিটি খুব স্পষ্টভাবে 2023 সালে যে ছবিটা আমি দেখালাম এতক্ষণ ধরে, আবারও বলছি এটা 2023 সালের ছবি। 2023 সালে টার্কির এই অবস্থা হয়েছিল, অর্থাৎ তুরস্কের এই অবস্থা হয়েছিল। কোনো দেশ প্রথমে এগিয়ে আসেনি। যে দেশটি প্রথম এগিয়ে আসে, যে দেশটি তুরস্ককে নতুন করে তৈরি হতে সাহায্য করে, 40,000 কোটি টাকা সাহায্য দেয়, তুরস্ককে ওষুধ দেয়, তুরস্ককে খাবার দেয়, সে দেশটির নাম জানেন কি? সেই দেশটির নাম ভারতবর্ষ। ভারতবর্ষ 40,000 কোটি টাকা ত্রাণ সামগ্রী, 40,000 কোটি টাকা ত্রাণ সাহায্য করেছিল এই তুরস্ককে। যে ছবিটা আমি 3070 আবার দেখানোর জন্য বলবো কি অবস্থা হয়েছিল তুরস্কের। এবং সেই সময় তুরস্কের এই
একেবারে ভেঙে যাওয়া, গুড়িয়ে যাওয়া যে শহর, যে দেশ, সেই দেশে ভারতবর্ষের সেনাবাহিনী নিজে হাতে করে খাবার পাঠিয়েছিল, ওষুধ দিয়েছিল, বাচ্চাদেরকে কোলে করে নিয়ে গিয়ে ভারতীয় ডাক্তাররা চিকিৎসা করেছিল। এবং অপারেশনটির নাম যেভাবে অপারেশন সিন্দুর, যেভাবে অপারেশন ভ্যালর, ঠিক সেরকমভাবে অপারেশনটির নাম দিয়েছিল অপারেশন দোস্ত। দোস্ত অর্থাৎ বন্ধু। এই বেঈমান কালসাপ টার্কি বা বেঈমান কালসাপ তুরস্ক আমাদের এই বন্ধুত্বের যে প্রতিদান দিল, সেই প্রতিদান আমরা অন্তত অনেক দিন ধরে ভুলবো না। তুরস্ক যে কাজটা করলো ভারতের সাথে, এই মুহূর্তে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ বলছে তুরস্ককে বয়কট করতে হবে। আমি বলছি আপনারাও বলুন, তার কারণ আছে। পাকিস্তানিরা তো ড্রোন দিয়ে ভারতীয় শহরগুলোকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল। এই প্রতিদিন ধরে যে এয়ার সাইরেন বাজছে, এই প্রতিদিন যে ব্ল্যাকআউট হচ্ছে, প্রতিদিন যে আমরা ছবি দেখাচ্ছিলাম, ড্রোনের ছবিগুলো দেখাচ্ছিলাম, এই ড্রোনগুলো মূলত ছিল তুরস্কের ড্রোন, অর্থাৎ টার্কিশ ড্রোন। এবং এই টার্কিশ ড্রোন বা তুরস্কের ড্রোনগুলো অপারেট করা শিখিয়েছিল তুরস্কের যারা ইঞ্জিনিয়ার তারা। ভাবুন, ভারতবর্ষ এই তুরস্ককে, এত বেঈমানেরা, ভারতবর্ষ তুরস্ককে চাল দিল, ডাল দিল, ওষুধ দিল, খাবার দিল, 40,000 কোটি টাকা ত্রাণ সামগ্রী দিল, আর তার বদলে তুরস্ক এখন আমাদের পেছনে ছুরি মারছে। অপারেশন সিন্দুরের মতোই অপারেশন দোস্ত। সেই অপারেশন দোস্ত কি একবার ফুল ফর্মে দেখে নেব। অপারেশন দোস্ত যেটা ভারতীয় সেনাবাহিনী বা ভারতীয় বায়ুসেনা বাহিনী তারা লঞ্চ করেছিল 2023 সালের ফেব্রুয়ারিতে। তুরস্কে ভয়াবহ দুর্ঘটনা, ভূমিকম্প হয়, আমি নির্দিষ্টভাবে বললে। সেই তুরস্কে সাহায্যের জন্য এগিয়ে আসে ভারত। ভারতবর্ষ তুরস্কের ভূমিকম্পে যে সমস্ত ক্ষতিগ্রস্তরা রয়েছে তাদেরকে সাহায্যের জন্য এগিয়ে যায়। তুরস্কের সঙ্গেই উদ্ধার কাজ চালায় ভারত, এবং সেখানে বেইমানি শুরু করলো তুরস্ক নিজে। ত্রাণ এবং চিকিৎসা সামগ্রী পাঠানো হয় তুরস্ককে প্রায় 40,000 কোটি টাকার। ভাবতে পারছেন, 40,000 কোটি টাকার ত্রাণ সামগ্রী। ভারতীয় সেনা, এনডিআরএফ টিম সবাই মিলে যায়। আমি তো বলবো এই মুহূর্তে সেই ছবিগুলো দেখাতে, অপারেশন দোস্তের, সেই অপারেশন দোস্তে যেখানে ভারতীয় সেনাবাহিনী তুরস্কে গিয়ে একের পর এক যে উদ্ধার কাজগুলো চালাচ্ছিল, এনডিআরএফ গোটা জান প্রাণ লাগিয়ে দিয়ে। দেখুন যে ছবিগুলো আমি দেখাচ্ছি, এগুলো 2023 সালের ছবি। আমি বলেছি না, শত্রুর থেকে বেঈমান বন্ধু আরো ভয়ঙ্কর। তুরস্ক যে বেঈমানিটা ভারতবর্ষের সাথে করলো, যে ছবিগুলো এই মুহূর্তে দেখছেন, এটা 2023 সালের অপারেশন দোস্ত। দোস্ত বলে আমরা ভেবেছিলাম তুরস্ককে, টার্কিকে আমরা দোস্তির হাত বাড়িয়ে দিয়েছিলাম, আর তার বদলে টার্কি, আমি জানি না কেন, কোন সূত্রে টার্কি এবং পাকিস্তান বাধা রয়েছে, টার্কি পাকিস্তানের হাত ধরলো, তুরস্ক পাকিস্তানের হাত ধরলো। পাকিস্তান কিন্তু কোনোদিন তুরস্ককে বাঁচাতে যায়নি। আর পাকিস্তানেও এই অবস্থা যখন হচ্ছে, তুরস্ক ঘাপটি মেরে বসে আছে, চুপ করে গেছে একদম। আজারবাইজান কিছুটা লাফালাফি করছে, কিন্তু আজারবাইজান এই মুহূর্তে বুঝতে পারছে না যে আজারবাইজানের সিংহভাগ অর্থনীতি চলে পর্যটনে, এবং পর্যটকদের মধ্যে থেকে সিংহভাগ আসে ভারতীয়রা। আমি তো এই মুহূর্তে বলবো যে আমাদের একটা শক্ত স্ট্যান্ড পয়েন্ট নিতে হবে, ন্যাশনালিস্ট কালেকটিভ যে কাজটা এরপর থেকে করবে। আমরা ন্যাশনালিস্ট কালেকটিভের অংশ হিসেবে এটা অন্তত বাংলার মানুষকে বলতে পারি যে দয়া করে আপনারা এর পরের ছুটিটা আজারবাইজান বা টার্কিতে যাবেন না, তুরস্কের কোনো প্রোডাক্ট আপনারা কিনবেন না। যে তুরস্ক আমাদের পেহেলগামের যে সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটেছে, যে পাকিস্তানিরা ঘটিয়েছে, তাদেরকে সরাসরি সাহায্য করেছে। সন্ত্রাসবাদে পাকিস্তান যতটা দোষী, ঠিক ততটাই দোষী তুরস্ক, কারণ তুরস্ক এই মুহূর্তে যে কাজটা করেছে সেটা অন্যায়ের থেকেও ভয়ঙ্কর কাজ, সেটা অপরাধ। এই মুহূর্তে তুরস্কের ড্রোন, আপনারা অনেকে হয়তো বলবেন যে ময়ূক তুমি কি করে শিওর হচ্ছ তুরস্কের ড্রোন ব্যবহার হয়েছে? তুরস্কের ড্রোন আমরা প্রথম থেকে জানতাম। ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় বায়ুসেনা বাহিনী, ভারতীয় সামরিক বাহিনী তারা প্রেস কনফারেন্স করে গোটা পৃথিবীকে জানালো আমাদেরকে, এবং তারপর আমরা
আমরা আশাহত হয়েছি তুরস্কের ইস্তানবুলের ওপর, যে তুরস্ক এই বেইমানিটা করবে। পাকিস্তানিদের যে ড্রোনগুলো সাপ্লাই দেওয়া হয়েছিল, যেগুলো থেকে কাশ্মীর, উড়ি, জম্মু, অমৃতসরের স্বর্ণ মন্দিরের যে শহর, জয়সালমীর সোনার কেল্লার শহর, ভুজের মরুভূমি, এই সমস্ত জায়গাতে ঝাঁকে ঝাঁকে যে পাকিস্তানি ড্রোন আসছিল, অস্ত্রবাহী ড্রোন আসছিল, সেগুলো সমস্ত তুরস্কের ড্রোন। দেখুন, लेह से लेकर सरक्रीक तक 36 स्थानों पर 300 से 400 लगभग ड्रोनों का इस्तेमाल घुसपैठ का प्रयास करने के लिए किया गया। ड्रोन के मलबे की फोरेंसिक जांच की जा रही है। प्रारंभिक रिपोर्ट से पता चलता है कि वे तुर्की के असीस गार्ड स्ट्रॉन्गर ड्रोन्स हैं। मेरे कलीग ने अभी बताया, आई थिंक आई मेंशन्ड येहा टू बी चाइनीज ऑरिजिन। आई वुड लाइक टू करेक्ट माई सेल्फ, द येहा ड्रोन्स आर ऑफ टर्किश ऑरिजिन। আমি সরাসরি বিতর্কে যাব। এই মুহূর্তে যারা যারা রয়েছেন, কাশেম আলী রয়েছেন, সমাজকর্মী রয়েছেন, অরিত্র দত্তমণিক অভিনেতা রয়েছেন, রিয়া মুখার্জি রাষ্ট্রবাদী সদস্য ন্যাশনালিস্ট কালেকটিভ রয়েছেন, কৌশিক ভট্টাচার্য আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন। আমি প্রত্যেকের কাছে যাব এবং দীপাঞ্জন চক্রবর্তী এই মুহূর্তে রয়েছে। আমি শুরুতেই রিয়ার কাছে যেতে চাই। রিয়া মুখার্জি এই মুহূর্তে রয়েছেন। রিয়া, শত্রুর থেকে ভয়ঙ্কর হয় হচ্ছে বন্ধু, যে বন্ধু পেছন থেকে ছুরি মারে। আমরা জানি পাকিস্তান আমাদের শত্রু, কিন্তু আমরা বুঝতে পারিনি টার্কি বা তুরস্ক আমাদের শত্রু। তুরস্ক আমাদের দেশে এত বিউটি প্রোডাক্টস থেকে শুরু করে, আপেল থেকে শুরু করে, মার্বেল থেকে শুরু করে বিভিন্ন কিছু আমাদের দেশে ইম্পোর্ট করে। আমরা কিনি, আমরা ভাবি যে তুরস্ক নিয়ে আমরা রিল বানাবো, তুরস্কের পর্যটন, তুরস্কের খাবার দাবার নিয়ে আমাদের একটা নস্টালজিয়া আছে। কিন্তু এই তুরস্ক যে আমাদের সাথে এভাবে বেইমানিটা করবে, এবার আমি তো বলছি আমাদের প্রত্যেক রাষ্ট্রবাদীদের উচিত এই টার্কিকে বয়কট করা। সময় এসেছে আজারবাইজান এবং টার্কিকে বয়কট করার। রিয়া। একদম একদম ডেফিনেটলি আমি এটা চাই, বয়কট আমি শুধু না, সমস্ত ভারতবাসী। কারণ আমাদের জওয়ানরা ওখানে আছে এবং আমাদের জওয়ানরা দিন রাত ওখানে আমাদেরকে সেভ করার জন্য ওখানে ফাইট করছে। যে কটা ড্রোন ওখানে উড়েছিল ওগুলো তুর্কির ছিল। কথা এখানে শেষ, অপারেশন দোস্ত, আমরা দোস্তি দেখিয়েছি, ওরা গদ্দারি করেছে। এবং ভারতবাসী হিসাবে শুধু সোলজাররা লড়বে তা নয়, আমরাও ভারতবাসী হিসাবে আমাদের হাতে অস্ত্র নেই, কিন্তু আমাদের কাছে অনেক অস্ত্র আছে। সেটা হচ্ছে ইমিডিয়েট বয়কট তুরস্ক, ইমিডিয়েট। ওখানে কোনো রকম বেলুন উড়িয়ে ফটো তোলার কোনো ইচ্ছে আমাদের নেই, যাওয়ার কোনো ইচ্ছে আমাদের নেই। যে কটা ভারতবাসীর উপর ড্রোন অ্যাটাকটা হয়েছিল, যেটা আমাদের S-400 সেভ করেছে, সেটার জন্য আমরা কৃতজ্ঞ আর্মির কাছে। তো আমাদের এবার রেসপন্সিবিলিটি, গিভ ইট ব্যাক। অনেক হয়ে গেছে, নো মোর তুরস্ক। মাই ওপিনিয়ন ইজ ভেরি, আমার প্রচণ্ডভাবে ক্লিয়ারলি ভারতবাসীদের কাছে অ্যাপিল করার একটাই অনুরোধ, আমরা পারি, আর্মিরা ওখানে লড়ছে, তুমি এখানে বসে লড়বো, আমরা তুরস্ক যাব না। এটাই আমার মতামত। এবং শুধু তুরস্ক যাওয়ার বিষয়টা নয়, আমি অরিত্রর কাছে যদি যাই, অরিত্র এটা শুধুমাত্র আমি ধরে নিলাম ফরেন ট্রিপ, টার্কিতে ট্রিপ করতে মধ্যবিত্তরা যাচ্ছেন, উচ্চ মধ্যবিত্তরা যাচ্ছেন। তুরস্কতে আমাদের প্রচুর পরিযায়ী শ্রমিক যায়। আবার পাল্টা তুরস্ক থেকে আমরা বহু কিছু জিনিস ইম্পোর্ট করি। মরিশাস হোক, মলডিভস হোক, শ্রীলঙ্কা হোক, এই দেশগুলো একটা সময় তারা ভেবেছিল যে ভারতকে প্যাঁচে ফেলবে, কিন্তু তারা দেখেছে একটা মরিশাসের মতন দেশের গোটা ইকোনমিটা ধসিয়ে দেওয়া হয়েছে। তুরস্ক এই মুহূর্তে যেটা করেছে, গোটা দেশের আবেগ এই মুহূর্তে হলো তুরস্ককে বয়কট করো, শুধুমাত্র এটার জন্য যে এই পাকিস্তানি যাদেরকে তুরস্ক এই মুহূর্তে শেল্টার দিয়েছে, এবং তার থেকেও বড় কথা যে ড্রোনগুলো পাঠিয়েছে তার জন্য না। তুরস্ক ঐতিহাসিকভাবে কাশ্মীর প্রসঙ্গে আমরা দেখেছি রাষ্ট্রসংঘতেও পাকিস্তানকে একটা ছায়া সমর্থন দিয়ে চলেছে। এটাকে বন্ধ করতে হবে। তুরস্ককে একদম স্পেডকে স্পেড, কোদালকে কোদাল বলতে হবে। অরিত্র। দেখুন, প্রথমেই বলে রাখি, এই তুরস্ক আজকে এখন ভল্ট খেয়ে গিয়ে এখন ভারত বিদ্বেষী কথা বলছে, অথচ কয়েক শতক আগে, অনেক শতক আগেই আর কি, এই তুরস্ক থেকেই অটোমান সাম্রাজ্যের সম্রাটরা কিন্তু ফোর্স পাঠিয়েছিলেন। পর্তুগিজ যখন ইনভেশন হচ্ছিল তখন আমাদেরকে, যাতে আমরা পর্তুগিজদের সাথে ফাইট করতে পারি। কিন্তু পরবর্তী ক্ষেত্রে স্বাধীন তুরস্ক, এখন যে তুরস্ককে আমরা চিনি, সেই তুরস্ক একটি বিশ্বাসঘাতক এবং স্বার্থপর এবং একটি বর্বরতার পরিচয় দিচ্ছে। যেভাবে তারা টেরোরিজমকে এন্ডোর্স করছে,
অথবা টেরোরিস্টদেরকে যারা ছত্রছায়া রাখে সেই পাকিস্তান সরকারকে বিভিন্ন রকমভাবে সহযোগিতা করছে। এই কথা প্রথম নয়, 2023 সালে সরকারি ডেটা হিসেবে 3 লক্ষ ট্যুরিস্ট ভারতবর্ষ থেকে তুরস্কে গিয়েছেন এবং আনুমানিক 2 লক্ষ ট্যুরিস্ট তারা আজারবাইজানে গিয়েছেন। এবং শুধু ট্যুরিজম নয়, আপনি যেটা বলছিলেন প্রচুর ছাত্রছাত্রী আছে এবং প্রচুর ভারতবর্ষের কোম্পানি তারা কিন্তু তুরস্কের ইন্ডাস্ট্রিতে বিপুল পরিমাণে বিনিয়োগ করে রেখেছেন। তার মধ্যে টাটা রিলায়েন্স তো রয়েছে, ওখানকার বিভিন্ন প্রোডাক্টে ডাবরের মতো কোম্পানি 100% স্টেক কিনে রেখেছে। ফলে বাণিজ্যিক সম্পর্ক কিন্তু ভারতবর্ষ এবং তুরস্কের দীর্ঘদিন ধরে একটা টাই আপ ছিল। সেই জায়গায় তুরস্ক কিন্তু আমাদের এই মিত্রতার সম্পর্কটা রাখলো না। আমরা দেখতে পেয়েছিলাম আর্টিকেল 370 অ্যাব্রোগেশনের পরে যেখানে কাশ্মীর স্বতন্ত্রভাবে আমাদের সাথে জুড়ে যাওয়ার কথা, সেখানে তুরস্ক আমাদের সাথে না থেকে বারবার তারা এই মেসেজ দেওয়ার চেষ্টা করলো যে তারা পাকিস্তানের সাথে, এবং পাকিস্তান যেভাবে কাশ্মীরকে অনৈতিকভাবে বেআইনিভাবে যুদ্ধের মাধ্যম দিয়ে সন্ত্রাসবাদের মাধ্যমে জোর করে কাশ্মীরকে নিজেদের দখলে রাখতে চায়, তারা সেই পক্ষে গেল। ফলে সেই জায়গা থেকে 1973 সাল থেকে শুরু করে 1983 সাল পরপর একাধিক জয়েন্ট কোঅপারেশন করার চেষ্টা করা হয়েছে। ইনফ্যাক্ট তুরস্কের বহু কোম্পানি, তুরস্কের এভিয়েশন কোম্পানিও আমি বলবো, তার নাম বলছি না আমি, ভারতবর্ষের প্রচুর মেট্রোপলিটন সিটিজের এয়ারপোর্টে তারা সুরক্ষার কাজে নিয়োজিত রয়েছেন। এবং আমার কাছে লেটেস্ট যা ডেভেলপমেন্ট আসছে, প্রচুর রিসার্চ প্রজেক্টেও কিন্তু তুরস্কের বহু বিশ্ববিদ্যালয় ছিলেন, কিন্তু আমরা সেই সম্পর্ক থেকে এবার পিছু হটছি। কিছুক্ষণ আগেই জওহরলাল নেহরু ইউনিভার্সিটি দিল্লির তারা টুইট করে জানিয়েছেন যে তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ের সাথে তাদের একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং ছিল, সেই এমওইউ তারা ইমিডিয়েটলি সাসপেন্ড করছে। কোনো রকম রিসার্চ প্রজেক্ট তারা তুরস্কের সাথে এই মুহূর্তে করতে রাজি নয়। বিভিন্ন ফেডারেশন এবং সিনেমা টেকনিশিয়ান গিল্ড অ্যাসোসিয়েশন থেকে তাদের অফিসিয়ালি বার্তা আসছে, প্রচুর হিন্দি ছবি, দক্ষিণ ভারতের ছবি তারা কিন্তু তুরস্কে শুটিং করতে যান, যেখানে একটা বড় ইন্ডাস্ট্রি থাকে। সেই জায়গাগুলি ব্যাপক পরিমাণে তারা যাতে শুটিংয়ে আর না যান সেই জন্য তারা মেসেজ দেওয়া শুরু করেছেন। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, ভারতবাসীদের মধ্যে একটা খুব ইন্টারেস্টিং অবস্থান যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে তুরস্ক থেকে আগত জিনিসপত্রগুলি তারা সেগুলো এবারে বয়কট করছেন। তার কারণ এই মুহূর্তে ভারতবর্ষের নিজস্ব ইন্টিগ্রিটি এবং সভারেনিটির থেকে বড় দাবি আর কোনো কিছু হতে পারে না। সেই জায়গায় এমন কোনো রাষ্ট্রকে আমরা কোনো রকমভাবে বাণিজ্যিকভাবে সুবিধা দিতে চাই না যারা ভারতবর্ষের ইন্টিগ্রিটিকে আঘাত করে, ভারতবর্ষকে ভেঙে দিতে চায়, এবং ভারতবর্ষকে ভেঙে দিতে চাওয়া কিছু সন্ত্রাসবাদী রাষ্ট্র পাকিস্তানের মতো তাদেরকে প্রত্যক্ষ হোক কিংবা পরোক্ষভাবে হোক মদত দেয়। আমরা সেই সমস্ত রাষ্ট্রের কোনো জায়গা নেই অরিত্র। আমি এই কারণে বলছি, কারণ রিপাবলিক নেটওয়ার্কের যে স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম আছে, ইনভেস্টিগেটিভ যে সাংবাদিকতা যারা করছে এই মুহূর্তে, তারা খুব স্পষ্টভাবে রিপাবলিক নেটওয়ার্ক যে খবর ব্রেক করেছে বাংলা টেলিভিশনে, আমি সেইটা আরেকবার দর্শকদের দেখাতে চাই। অনেকের হয়তো এই মুহূর্তে রয়েছেন মাকুলার যারা হয়তো এই মুহূর্তে অনেক ধরনের প্রশ্ন করবেন। সত্যি আমি কালকে দেখতে পাচ্ছিলাম সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, কোনো এক বিশাল উদারপন্থী একজন মহিলা, তিনি আবার প্রশ্ন তুলেছেন দেখলাম একটি মিছিল থেকে, যে আদৌ পাকিস্তানের হাত রয়েছে তো, কিসের ভারত, এই সমস্ত কথাবার্তা আমি শুনছিলাম। তো তাদের হয়তো নিশ্চয়ই প্রশ্ন থাকবে, ময়ূক এরকমভাবে বয়কট টার্কি বলছে বলে হঠাৎ করে হয়তো তাদের বুকে ব্যথা শুরু হবে, এবং আজ রাত থেকে তারা হয়তো মিছিল করে বলবে আমরা সবাই রাত জাগবো, আমরা সবাই তুরস্কের পাশে থাকবো, তুরস্কের গরিবদের কি হবে গো। আমি তাদেরকে বলছি, এই মুহূর্তে আপনাদের যাই করুন না কেন, এই মুহূর্তে যে ব্রেকিং নিউজটা, সেই ব্রেকিং নিউজটার দিকে নজর রাখুন। পাকিস্তান, আমরা জানি পাকিস্তান শত্রু, কিন্তু তুরস্ক এই মুহূর্তে, তুরস্ক যে সরাসরি ভারতের পেছনে ছুরি মেরেছে, তার প্রমাণ এই মুহূর্তে দিনের আলোর মতো স্পষ্ট হচ্ছে। পাকিস্তান তুরস্কের যোগ আরো স্পষ্ট হচ্ছে। ভারতের প্রত্যাঘাতে 2 তুর্কির মৃত্যু। এরা দুজনেই সিভিল কন্ট্রাক্টর ছিল, এরা ড্রোন অপারেট করবার জন্য এদেরকে বিশেষভাবে পাকিস্তান সেনাবাহিনী নিয়ে এসেছিল। অপারেশন সিঁদুরে যে প্রত্যাঘাত ভারত করেছে, সেই প্রত্যাঘাতে 2 জন টার্কিশ সিটিজেন অর্থাৎ তুরস্কের নাগরিক, তাদের মৃত্যু হয়েছে। দুজনেই মিলিটারি ড্রোন অপারেটর, অর্থাৎ তাদের কাজটাই ছিল অস্ত্রবাহী ড্রোন, সেগুলোকে অপারেট করা, সেগুলোকে একদম তাদের এজেন্সি কন্ট্রাক্ট হিসেবে তাদেরকে নিয়ে এসেছিল টার্কি থেকে। পাকিস্তানে তারা গেছিল, তারা থাকছিল, পাকিস্তান বায়ুসেনা ঘাঁটিতে তাদেরকে রাখা হয়েছিল, তাদেরকে মাস মাইনে দিয়ে এই 2 জন তুরস্কের যে নাগরিক তাদেরকে রাখা হয়েছিল। অপারেশন সিঁদুরের যে প্রত্যাঘাত, যে ছবিগুলো আপনারা দেখছেন এই মুহূর্তে, প্রতিদিন রাত্রির বেলা আমাদেরকে বিগত 3-4 দিন একবার ভেবে দেখুন, বিগত 48 ঘন্টা 72 ঘন্টা ভেবে দেখুন, প্রতিদিন রাত্রির বেলা এই 8টা সাড়ে 8টার পর থেকে
এয়ার সাইরেন বাজছিল, পাকিস্তানি ড্রোন এগুলো ঢুকছিল, চেষ্টা করছিল যে এগুলো ভাঙচুর করবে, গুড়িয়ে দেবে আমাদের শহরগুলোকে। আমরা সৌভাগ্যবান যে আমাদের এই মুহূর্তে আমাদের S-400 বা এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলো অ্যাক্টিভেটেড রয়েছে বা ছিল, এবং সে কারণে আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারছি। কিন্তু সরাসরি তুরস্ক এই বেইমানিটা করেছে। ভারতবর্ষ 140 কোটির দেশ। তুরস্কের প্রবলেমটা হচ্ছে তুরস্ক কাশেম আলী পাকিস্তানের মতন ভুলটা করছে। তুরস্ক এই মুহূর্তে ভাবছে যে তুরস্ক ভারতের অনেক শতাংশ মানুষকে নিজের দিকে টানতে পারবে, কিন্তু তুরস্ক এটা বুঝতে পারছে না যে 140 কোটি মানুষ, তারা ঘোষ হতে পারে, আলী হতে পারে, কাশেম হতে পারে, ময়ূখ হতে পারে, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি হতে পারে, তারা দলিত হতে পারে, তারা ব্রাহ্মণ হতে পারে, তারা বিহারি হতে পারে, তারা মারোয়ারি হতে পারে, কিন্তু তারা 140 কোটি মানুষ যদি একসাথে, আমি ইনফ্যাক্ট দেখছিলাম 80 জনের একটা গ্রুপ, তারা জৈন সোসাইটি থেকে, সেই জৈন পরিব্রাজকদের মতন তারা ভেবেছিল বিভিন্ন জায়গাতে তারা যাবে, গোটা ট্রিপটা তারা ক্যান্সেল করে দিয়েছে আজকে। তুরস্ক এই ক্ষমতাটা বোধহয় ভুলে যাচ্ছে, এবং এটা মনে করানোর প্রয়োজন আছে কাশেম আলী আপনাদের মতন রাষ্ট্রবাদীদের। একদমই তাই। কাশেম আলী, হ্যাঁ, যে কথা বলছিলাম দাদা, তুরস্ক পরিচিত বেঈমান বিশ্বাসঘাতক একটি দেশ, যে দেশটি 2023 সালে মহাপ্রলয় ভূমিকম্পে যে ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই ভয়াবহ পরিস্থিতির মধ্যে ভারত বন্ধু অপারেশন দোষ হিসাবে, বন্ধু দেশ হিসাবে তার পাশে দাঁড়িয়েছিল। তার পরিণাম আমরা দেখতে পেলাম কি, TB2YHA ড্রোন আমাদের ভারতের মাটিতে পাঠানো হলো পাকিস্তান থেকে। এই বেঈমান বিশ্বাসঘাতক দেশের সঙ্গে আমরা কোনোভাবেই আর কোনো কিছু করতে প্রস্তুত নয়। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং আপনাদের যারা এই রাষ্ট্রীয় টিভি দেখছেন রিপাবলিক বাংলায়, সমস্ত দর্শক বন্ধুদের কাছে বলবো যে আপনারা তুরস্ককে বয়কট করুন। দেখুন, আমরা এখন এই মুহূর্তে স্বদেশি পণ্য আমরা ব্যবহার করব। আমরা তুরস্কর আপেল চাই না, যে আপেলে আমাদের দেশের নাগরিকদের রক্ত লেগে থাকবে। আমরা তুরস্কের মার্বেল চাই না। আমরা কাশ্মীরি আপেল বা সিমলার বা অরুণাচল প্রদেশের আপেল খেতে পারি। আমরা স্বয়ং সম্পূর্ণ, আমরা নিজে পায়ে খাড়া হয়ে দাঁড়াতে পারি। আমরা মার্বেল চাই না। আমাদের রাজস্থানের মার্বেল আমাদের জন্য যথেষ্ট। আমরা যে অ্যালুমিনিয়াম সরবরাহ করি তুরস্কতে, সেই অ্যালুমিনিয়াম সরবরাহ করা অর্থনৈতিক বুনিয়াদের উপরে দাঁড়িয়ে সেটাও বন্ধ হবে। এবং যে ফিল্ম জগতের যে ফিল্ম ইন্ডাস্ট্রি আছে, সেই শুটিং দক্ষিণ ভারতের এবং উড়িষ্যার উড়িয়া যে সমস্ত সিনেমাগুলো ওখানে শুটিং হয়, সমস্ত কিছু যদি বন্ধ করা হয় দীপাঞ্জনদা, তাহলে ওদের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়বে। এদের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়লে এদের বাংলাদেশে ইউনিসের মতো হাল হবে, এদের পাকিস্তানের মতো হাল হবে। এরা একে অপরের পরিপূরক। একটা জিনিস আমার ভয় লাগছে, আমি এই কারণে আপনাকে জিজ্ঞেস করছি। আপনারও বাংলাদেশে বহু পরিচিতরা রয়েছে, ইনফ্যাক্ট বাংলাদেশ থেকে, ঢাকা শহর থেকে বা অন্যান্য শহর থেকেও প্রতিদিন জবাব চায় বাংলা আমার নিয়মিত দর্শক রয়েছে। বাংলাদেশের ইউনুস, বাংলাদেশের সরকার, তারা এত কিছু দেখেও ঠেকে শিখছে না। মানে তারা দেখছে যে তুরস্ককে বয়কট করলে তুরস্কর ইকোনমি ধসিয়ে দিতে পারে ভারত। বাংলাদেশ তাও এই একই লাইনে খেলার চেষ্টা করছে। বাংলাদেশকেও কিন্তু আমরা বন্ধু হিসাবে ভাবি, আমরা কিন্তু শত্রু ভাবি না, কিন্তু বাংলাদেশেরও একটা অংশ কিন্তু আমাদের পিঠে ছুরি মারার চেষ্টা করছে কাশেম আলী। একদম প্রতিনিয়ত ওরা মারার চেষ্টা করছে। এবং পাকিস্তানকে যেমন বিশ্বাস করা যায় না, তেমনি বাংলাদেশকেও আমরা বিশ্বাস করতে পারছি না এই মুহূর্তে। বাংলাদেশ হচ্ছে দ্বিতীয় পাকিস্তানের জন্ম দিয়েছে, যেখান থেকে টেররিজম এবং টেররিস্টরা উচ্ছ্বাসিত হয়ে কখনো ফেসবুকে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলা হচ্ছে যে আমাদের রাফেল নাকি নাস্তানবুদ করে দিয়েছে, রাফেল উড়িয়ে দিয়েছে। এই সমস্ত প্রোপাগান্ডা গুজবগুলো এই বাংলাদেশ থেকে ছড়ানো হচ্ছে, এবং বাংলাদেশ আমাদেরকে শত্রু ভাবছে, আমাদেরকে বন্ধু ভাবছে না। তাই বাংলাদেশকেও বয়কট করা উচিত, এবং পাকিস্তানকে তো আমরা বয়কট করেছি। এদের ভাতে মারতে হবে, এদের পেটে মারতে হবে,
তবেই এরা শিক্ষা পাবে। এরা টেররিস্টের নাম ভুলে যাবে, এরা সন্ত্রাসীদের নাম ভুলে যাবে, এদেরকে ভাতে মারার চেষ্টা করতে হবে। একদম। এবং তা শুধু তাই নয়, আমি তো বলবো এই মুহূর্তে যারা যারা মনে করছেন নিজের নতুন চাকরি পাওয়ার পরে একটা ট্রিপ করতে যাবেন, সোলো ট্রিপ, যারা যারা মনে করছেন মধুচন্দ্রিমায় টার্কি ঘুরতে যাবেন, যারা যারা মনে করছেন রিটায়ারমেন্টের পরে এই মুহূর্তে তুরস্ক যাওয়ার কথা, প্লিজ যাবেন না। আরেকটা সস্তার ডেস্টিনেশন এখন অনেক সোশ্যাল মিডিয়ায় যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, যারা ট্রাভেল ব্লগার আছে, তারা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করে আজারবাইজানও আরেকটা বেইমান দেশ। তারা সরাসরি পাকিস্তানকে বলেছে যে পাকিস্তান নাকি এই মুহূর্তে আক্রান্ত, ভারত নাকি ড্রোন স্ট্রাইক করেছে। আর করতেই তো হবে ভাই, তার আগে পাকিস্তান কি করেছে সেটা দেখলে না, সেটা বললে না। তুরস্কের জায়গায় আমি ব্যক্তিগতভাবে আজ অনুরোধ করব, টার্কিতে না গিয়ে, অনেক জায়গা আছে পৃথিবীতে, এই আগে আমাদের একটা 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 হ্যাংলামি জায়গা ছিল যে না আমরা মরিশাসেই যাব, আমরা মালদ্বীপসেই যাব। কেন ভাই, আমাদের লাক্ষদ্বীপ আছে। অনেকে হয়তো আমাকে এই মুহূর্তে সমালোচনা করবেন, কিন্তু এটা তো সত্যি কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুটো ছবি একটা দেশের অর্থনীতিকে ধসিয়ে দিতে পারে। আজকে রিপাবলিক বাংলা থেকে কেন আমরা এই শপথটা করব না? আমাদের ন্যাশনালিস্ট কালেকটিভ যারা, অর্থাৎ রাষ্ট্রবাদী সমূহ যারা, তারা এই পণটা করি না যে আমরা তুরস্কের কোনো কিছু ব্যবহার করব না। যে দেশ আমাদের সাথে বেইমানি করে সেই দেশ, অর্থাৎ ভারতবর্ষ, তুরস্কের বা টার্কির কোনো কিছু ব্যবহার করবে না। প্রয়োজনে সেই সমস্ত তুরস্কের সামগ্রী বর্জন করব। আমরা তুরস্কে যাব না। তুরস্কের জায়গায় অন্যান্য দেশ আছে, আমি ফুল ফ্রেমে দেখানোর জন্য বলবো, 30-70তেও দেখানোর জন্য বলবো। আপনারা তুরস্কের জায়গায় গ্রিসে যান, আপনারা আমাদের বন্ধু রাষ্ট্রগুলো রয়েছে সেখানে যান, সে ছবিগুলো দেখুন। এটা স্যান্টোরিনি, গ্রিস। যান স্যান্টোরিনিতে, গ্রিসে যান। গ্রিসে গিয়ে আপনার পরবর্তী বিদেশ সফর করুন একই খরচায়। ইস্তানবুলে যে খরচায় যাবেন, গ্রিসেও সেই একই খরচা। যদি আপনি গ্রিসে যাওয়ার আপনার ইচ্ছে না থাকে, আপনি ভারতবর্ষের মধ্যেই বিভিন্ন জায়গা আছে, গ্রিস ছেড়ে দিন। আপনি দয়া করে টার্কিতে বা তুরস্কতে যাবেন না। ভারতবর্ষে একাধিক জায়গা আছে যেটা তুরস্কর থেকেও সুন্দর। পরবর্তী ছবি আমি দেখানোর জন্য বলবো, যেখানে একাধিক ট্রাভেল ডেস্টিনেশন রয়েছে যেগুলো তুরস্ক নয়। আমি এই ছবিটা দেখানোর জন্য বলবো। এই মুহূর্তে যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা তামিলনাড়ুতে যেতে পারেন। আপনারা যে ছবিটা এই মুহূর্তে দেখছেন, রাম সেতু, কন্যাকুমারী থেকে কাশ্মীর যেতে পারেন। আসলে প্রবলেমটা কি জানেন তো? প্রবলেমটা হচ্ছে যে এই মুহূর্তে তুরস্ক বা পাকিস্তান এই মুহূর্তে চেষ্টা করছে এই তামিলনাড়ুর মতন দেশগুলোতে না গিয়ে আমরা অন্যান্য জায়গায় যাই, আমাদের দেশের অর্থনীতিটা ধ্বংস হোক। আপনি মহারাষ্ট্রের ভাবলেই যেতে পারেন, তুরস্কের থেকে অনেক সুন্দর। এবং আমি তো বলবো এই মুহূর্তে ভারতীয় পর্যটন দপ্তরকে এই মুহূর্তে একটি ক্যাম্পেইন শুরু করা উচিত যে দয়া করে আপনারা তুরস্কতে যাবেন না। যাদের তুরস্কে যাওয়ার টিকিট ছিল সেই টিকিটগুলো ক্যান্সেল করুন। আজারবাইজানে যে টিকিটগুলো ছিল সেগুলো ক্যান্সেল করুন। ভারতবর্ষের যারা রিসর্টের মালিক রয়েছে তাদের এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে, রিপাবলিক বাংলায় আপনারা লিখতে পারেন, কমেন্ট করতে পারেন যে এই মুহূর্তে আপনারা যারা ট্রাভেল এজেন্ট রয়েছেন, যারা তুরস্কের বুকিং নিচ্ছিলেন সেগুলো ক্যান্সেল করেছেন। দেশীয় যে সমস্ত স্পটগুলো ছিল সেখানে বেশি করে আপনারা ডিসকাউন্ট দেবেন। এবং এর পাশাপাশি আরেকটা জায়গাও আমি বলবো, এই তুরস্ককে 1 বছর বা 1.5 বছর যদি বয়কট করা যায় না, এই পাকিস্তান, তুরস্ক, আংশিকভাবে চায়না, তাহলে দেখবেন, আমি এবার পিসিআরকে বলবো, পাক অধিকৃত কাশ্মীরে স্কার্ডু ভ্যালি থেকে শুরু করে বিভিন্ন জায়গা আছে যেগুলো বিশ্বাস করুন আর কিছু বছর পরে আপনি ভিসা ছাড়া, পাসপোর্ট ছাড়া যেতে পারবেন। দেখুন স্কার্ডু ভ্যালি, পিওকেটে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের যে স্কার্ডু ভ্যালি রয়েছে, আর কিছুদিনের মধ্যে বালুচিস্তানের বিভিন্ন জায়গাতে, যেমন আমি তো ব্যক্তিগতভাবে ঠিকই করেছি যে আমি মরুতীর্থ হিংলা যে ট্রিপটা করব,
কালাতেশ্বরী কালীবাড়ি অর্থাৎ কালাত প্রদেশ যেটা বালুচিস্তানে, স্বাধীন বালুচিস্তান, যে স্বাধীন বালুচিস্তান আমার ব্যক্তিগতভাবে মনে হওয়া যে সেই স্বাধীন বালুচিস্তান হয়তো ভারতীয়দের জন্য ভিসা বা এন্ট্রি ভিসার ব্যবস্থা করবে, এমন কোনো কড়াকড়ি করবে না। সেই স্বাধীন বালুচিস্তানে আমি নিজে ঘুরতে যাব। আমি স্বপ্ন দেখি যে ভারতীয়রা আর কিছু বছরের মধ্যেই বেইমানদেরকে যদি টাইট দেওয়া যায়, পাকিস্তানকে যদি ধ্বংস করা যায়, আর কিছু বছরের মধ্যেই স্কার্দু ভ্যালিতে যাবে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের পুরোটা, যখন আমাদের ভারতীয়রা এই পাকিস্তানিদের কবল থেকে ছিনিয়ে এনে যখন আমাদের সাথে যুক্ত হতে পারবে আবার, তখন এখানে আমরা কেন যাব না? বরঞ্চ আমাদের লড়াইটা হওয়া উচিত যে তুরস্ককে বয়কট করছি, সাময়িকভাবে তুরস্কের সমস্ত কিছু আমরা বয়কট করব, যাতে করে আমরা এই স্কার্দুর মতন জায়গাতে, এই সুন্দর মনোরম পরিবেশে, আমাদের দেশের যে জায়গাটা, ভাবুন তো এই দেশের গায়ে লাগে না? আমাদের দেশের এতটা জমি, এত সুন্দর জায়গা, এখানে রিসোর্ট হতে পারে, এখানে ক্যাম্পিং করতে পারি আমরা ভারতীয়রা। এই সমস্ত জায়গাগুলো পাকিস্তানিরা নিজেদের দখলে নিয়ে ফেলে রেখে দিয়েছে। এগুলোকে ফিরিয়ে আনতে হবে, এবং ফিরিয়ে আনার প্রথম ধাপ হলো পাকিস্তানকে শেষ করা। দ্বিতীয় ধাপ হলো পাকিস্তানের যারা বন্ধু রাষ্ট্র, অর্থাৎ তুরস্কের মতন, আজারবাইজানের মতন, তাদেরকে শেষ করা, তাদেরকে টাইট দেওয়া। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ এসেছে, সেই ব্রেকিং নিউজটা নেব এবং তারপর কৌশিক ভট্টাচার্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তার কাছে যাব। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ, একের পর এক বয়কট শুরু হয়ে গেছে ইতিমধ্যে। অরিত্র বলছিল সিনেমা নিয়ামক সংস্থা এবার গোটা ভারত তুরস্কের বিরুদ্ধে, বয়কট অভিযান শুরু। ভাতে মরছে তুরস্ক, আজারবাইজান। ভারতবর্ষের যারা এই মুহূর্তে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা, এবং বিশেষ করে যারা ভ্রমণ শিল্পের সঙ্গে যুক্ত তারা, আমি সেই সমস্ত ব্র্যান্ডের নাম বলছি না, বিভিন্ন ব্র্যান্ড যাদের মাধ্যমে আপনি অনলাইনে ফ্লাইটের টিকিট কাটেন, হোটেল বুক করেন, আনপ্রেসিডেন্টেড, অকল্পনীয়। ভারতবর্ষের সমস্ত ট্রাভেল এজেন্ট, তাদের অর্গানাইজেশন, অ্যাসোসিয়েশন এবং যারা অনলাইনে টিকিট কেটে দেন ফ্লাইটের, ট্রেনের, তারা বলেছেন আমরা তুরস্কের সমস্ত ধরনের বুকিং বন্ধ করছি, আমরা বুকিং নেব না। শুনুন। जैसे ही हमें पता चला कि टर्की और अजरबैजान इस लड़ाई में गलत साइड में खड़े, पाकिस्तान एक रोग नेशन है, एक टेररिस्ट को पनाह देने वाला नेशन है, उस नेशन को टर्की और अजरबैजान सपोर्ट करें, ड्रोन्स देकर, मनी देकर, ये बात एकदम क्लियर होती है कि हमें इन नेशंस के साथ काम नहीं करना चाहिए। और इसके लिए हमने एक ट्रैवल एडवाइजरी निकाली थी कि इन कंट्रीज में ट्रैवल नहीं करना चाहिए। এবং ঠিক সেই জায়গা থেকে আমি কৌশিকদার কাছে আসবো, কিন্তু কৌশিকদার কাছে আসার আগে অরিত্র একটি যেহেতু প্রসঙ্গ উল্লেখ করেছিল, আমি তো বলবো অরিত্র, এই বলিউডের ফিল্ম স্টার বা সেলিব্রিটিদের বা বাংলার প্রযোজক যারা রয়েছে তাদেরও নিজের স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করা উচিত। মানে এর মধ্যে কোনো রাজনীতি নেই। আমি সাধারণত দেখি যারা প্রযোজক পরিচালকরা রয়েছেন তারা একটু ভয় থাকেন যে না আমি রাজনীতির মধ্যে পড়ে যাব। অবশ্য তাদেরই আমি দেখি যে বিভিন্ন শহীদ সম্মেলনে তারা গিয়ে নাচা গানা করে চলে আসেন। তাদেরই আমি দেখি যে বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ঘোরেন। কিন্তু এখানে তো তাদের স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করার একটা প্রয়োজন আছে। বলিউডের আমির খান, গোটা দেশ এই মুহূর্তে আমির খানকে বলছে যে তুরস্কের রাষ্ট্রপ্রধানের স্ত্রীর সঙ্গে তার যে সখ্যতা, তারপরে এই ধরনের ঘটনা, আমির খানেরই উচিত এই মুহূর্তে ভারতবাসীকে অ্যাপিল করা যে হ্যাঁ আমি তুরস্কের বন্ধুও ছিলাম, আমি ভেবেছিলাম তুরস্ক বন্ধু, কিন্তু তুরস্ক শত্রু এই মুহূর্তে। ঠিক সেরকমভাবে প্রযোজক পরিচালক তাদেরও তো স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করা উচিত। খুব সস্তায় একটা শুটিং স্পট পাচ্ছি বিদেশে, তাই জন্য সবাই ধেই করে চলে যাচ্ছি শত্রু দেশে, তারপরে যদি ওখানে কিছু হয়ে যায় তারপরে আবার কান্নাকাটি করবো যে আমাদের বাঁচাও, এটা তো চলতে পারে না একসাথে। দেখুন একেবারেই তাই। আমার কাছে একটি প্রেস রিলিজ যেটা সন্ধেবেলা এসেছিল, সেখানে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ তারা স্পষ্ট একেবারে বলে দিয়েছেন যে তারা তুরস্ককে শুটিং লোকেশন হিসেবে সম্পূর্ণ ব্যান করছেন। এবং এই জায়গা থেকে আমার মনে হয় ভারতবর্ষের যারা সেলিব্রিটি রয়েছেন বিভিন্ন প্রফেশনে, শুধু সিনেমা নয়, প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার্স রয়েছেন, প্রচুর ডিজিটাল ইনফ্লুয়েন্সার্স বলতে যাদের আমরা বুঝি, এই মানুষগুলির এই যে এই পরিমাণ ফলোয়ার রয়েছে, আমি তাদেরকে অনুরোধ করব যে আপনাদের ফলোয়ারগুলিকে এই যে একটা বেস রয়েছে আপনাদের, যেটাকে আমরা বলি ক্রেতা বেস বা কাস্টমার বেস,
তাদেরকে জাতীয় সুরক্ষার সময় আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়া উচিত। তার কারণ কারোর 1 মিলিয়ন ফলোয়ার, কারোর 5 মিলিয়ন ফলোয়ার, কারোর 10 মিলিয়ন ফলোয়ার। অতএব এই যে ইনফ্লুয়েন্সার বলতে আমরা যাদের বুঝি, সেটা ফিল্ম স্টার হতে পারেন, গায়ক গায়িকা হতে পারেন, ফ্যাশন আইকন হতে পারেন, অথবা কোনো ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার হতে পারেন, ডান্সার, সিঙ্গার, যাই হোক, আপনাদের কিন্তু এইবার অন্তত জাতীয় স্বার্থে আপনারা দয়া করে আর নিজেদেরকে পিছিয়ে আনবেন না। আমাদের মাথায় একটা এরকম ধারণা হয়ে গেছে যে দেশ নিয়ে কথা বলতে হলেই আমাদেরকে কোনো একটা ঝান্ডার তলায় এসে কথা বলতে হবে, কোনো একটা মানে পলিটিক্যাল ঝান্ডার তলায় এসে। আমাদের একটাই তেরঙ্গা ঝান্ডা, এই ঝান্ডার তলায় আমরা সবাই থাকতে চাই, সবাই থেকে এসেছি। আপনি অন্য যে কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আপনার থাকতে পারে, আপনার যে কোনো রাজনৈতিক আদর্শ, ধর্মীয় আদর্শ থাকতে পারে, সেই নিয়ে কোনো অবজেকশন কারণ নেই। আপনি দয়া করে দেশের সুরক্ষার জন্যে যে জিনিস আমাদের দেশের ব্যবসা বাণিজ্যকে উন্নতি করবে, আমি বলবো গ্রিস কেন, আমাদের কাশ্মীরটাকেই আবার প্রমোট করা উচিত। আমরা যদি কাশ্মীর থেকে পিছিয়ে আসি, তাহলে কাশ্মীরের যে দারুণ অর্থনৈতিক উন্নতিটা হচ্ছিল, কোটি কোটি টাকার রোজগার হচ্ছিল, ওখানকার মানুষজন স্বতঃস্ফূর্তভাবে ভারতের তেরঙ্গা ঝান্ডা ওড়াচ্ছিল, আমরা সেই জায়গাটাকে ক্ষতি করলে চলবে না। কারণ জঙ্গিরা, সন্ত্রাসবাদীরা চাইবে যে কাশ্মীরিরা যাতে না খেয়ে মরে, যাতে ওখানে মানুষজন ভয়ে না যায়, এই টেরারটা ক্রিয়েট করাই ওদের উদ্দেশ্য। তাই আমাদের আবার উচিত কাশ্মীর সহ ভারতবর্ষের কাশ্মীর থেকে কন্যাকুমারী এবং নাগাল্যান্ড, মণিপুর থেকে এদিকে গুজরাট পর্যন্ত আমাদের ভারতবর্ষে অভূতপূর্ব সৌন্দর্য রয়েছে। বিভিন্ন রাজ্যে রাজ্য সরকারের নিজস্ব বিভিন্ন রাজ্যের আলাদা আলাদা প্রকল্প রয়েছে, আপনারা সেখানে ঘুরতে যান, সেই জায়গাগুলিকে প্রমোট করুন। আমাদের আন্দামান নিকোবর রয়েছে, আমাদের লাক্ষাদ্বীপ রয়েছে। সমুদ্রের জন্য আমরা মালদ্বীপের সময় দেখেছিলাম যে মালদ্বীপ বেশি ট্যাঁফও করছিল, তখন ভারতবর্ষ যা 7 দিনের জন্য একটু নিজের অবস্থান পরিবর্তন করাতে কি অবস্থা হয়েছিল, তারপর মালদ্বীপ আবার সুরসুর করে বন্ধুত্ব করতে চলে এসেছিল। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভারতবর্ষের কাছে সবথেকে বড় হাতিয়ার হচ্ছে ভারতবর্ষের নাগরিকরা, ভারতবর্ষের জনসংখ্যা। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমেরিকা থেকে, চীন থেকে শুরু করে প্রত্যেক দেশই দেখুন ভারতবর্ষকে চটায় না, একটাই কারণে, আমাদের এই যে একটা বৃহৎ গণতন্ত্রের বাজার, যেই বাজারে বিভিন্ন ধরনের পরিষেবা কিংবা প্রোডাক্ট বিক্রি হচ্ছে, সেই জায়গায় আমাদের যারা সামান্য সফল হয়েছি, বিভিন্ন প্রফেশনে সফল হওয়ার চেষ্টা করছি, আমাদের উচিত জাতীয় সুরক্ষায় মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া যে ভারত বিরোধী, ভারতকে টুকরো করতে চাওয়া সেই সমস্ত দেশ যারা সন্ত্রাসবাদকে প্রমোট করছে অথবা সন্ত্রাসবাদকে প্রমোট করা এরকম কোনো দেশের সাথে হাত মিলিয়ে তাদেরকে একটু কনফিডেন্স যোগান দিচ্ছে, সেই সমস্ত দেশকে আর্থসামাজিকভাবে বয়কট করা এবং পুনরায় মেক ইন ইন্ডিয়া ক্যাম্পেইন যে শুরু হয়েছিল, সেই জায়গায় ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে ভারতবর্ষের জমিকে ব্যবহার করে আমাদের এখানের যে সৌন্দর্য আছে, আমাদের এখানকার যে জায়গাগুলি আছে, সেই জায়গাগুলিকে প্রমোট করে সব রকমভাবে ভারতীয়ত্বকে প্রমোট করা এবং ভারত বিদ্বেষীদের মুছে দেওয়া। ঠিক, আমি কৌশিকদার কাছে আসবো। কৌশিকদা, খুব স্পেসিফিক আমার প্রশ্ন, এবং দীপাঞ্জন চক্রবর্তীও রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিকদা, টার্কিকে বা তুরস্ককে বয়কট, আমরা কোনো দেশকে বয়কট করার আগে 5 বার ভাবে, কিন্তু 140 কোটি মানুষের আবেগটা, সে আবেগটাকে তো সম্মান দিতে হবে ভারতবর্ষের। তুরস্ক এই মুহূর্তে যেটা করছে, সেটা যদি সরকারের শুধু সিদ্ধান্ত থাকে, মানুষের সিদ্ধান্ত নয়, তাহলে তুরস্কের মানুষ রাস্তায় নেমে মিছিল করে বলুক যে না, এটা ভারতের সাথেই আমরা আছি, আমরা পাকিস্তানের সাথে নেই। কিন্তু এখন তো আমাদের এটা বলার সময়, মাই ওয়ে অর হাইওয়ে, হয় তুমি আমার দিকে, নয় তুমি সন্ত্রাসবাদের দিকে। ময়ূক, এই পুরো আলোচনাটার একটা প্রেক্ষাপট আছে, আমাদেরকে একটু পিছিয়ে যেতে হবে যে এরদোগান কে, ও কেন এটা চাইছে, ও কি করতে চাইছে। এরদোগান চাইছে অটোমান ক্যালিফেটের, সুন্নি ক্যালিফেট গ্লোবালি ইসলামিক ব্রাদারহুডের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে, এবং ও বর্তমান ওসমান ওয়ান, যে কিনা টার্কি থেকে অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিল, প্রায় 300 বছরের ওপর সেই সাম্রাজ্য ছিল, এবং গ্রিস থেকে সিরিয়া, ইসরায়েল, এই পুরো এরিয়াটা তার আন্ডারে ছিল। এবং এরদোগান চাইছে বর্তমানে ইসলামিক ক্যালিফেটের নেতৃত্ব দিতে। তো ওয়াই পাকিস্তান? কেননা পাকিস্তান দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে তৈরি হয়েছিল, আর এরদোগানও চাইছে ইসলামিক ব্রাদারহুডের ভিত্তিতে সুন্নি ক্যালিফেট তৈরি করতে। এই জায়গাটা হচ্ছে দুজনে ম্যাচিং পয়েন্ট। এরদোগানের তার দেশে অনেক বিরোধ আছে, কিন্তু দমন পীড়নমূলক নীতি নিয়ে সেগুলোকে সে দাবিয়ে সে মনে করছে একটা ইসলামিক ওয়ার্ল্ড তৈরি করবে, যার সে হেড হবে। আমরা বয়কট করতে পারি, আজকে বয়কট করব, ওদের ইন্ডাস্ট্রি কমবে, কিন্তু ভারতের
মেজরিটি মুসলমান কিন্তু পাকিস্তানে যায়নি, তারা ভারতের মানে সংখ্যালঘুরা স্বাধীন ভারতের সঙ্গে ছিল 4 কোটি সেই সময় দেশভাগের সময়, এবং তারা বলেছিল ভারতের যে চিরন্তন ঐতিহ্য তার সঙ্গে আমরা মিলেমিশে থাকব, আমরা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে তৈরি দেশে যাব না। কিন্তু পাকিস্তানের কালচারাল থেকে শুরু করে রিলিজিয়াস অ্যাসপেক্টে আর্দোগান হেভি ইনভেস্টমেন্ট করছে। কেন পাকিস্তানে অনেকে বলে গজবায়ে হিন্দ আর ও বলছে সুন্নি ক্যালিফেট, এই দুটো জায়গাতে হচ্ছে কানেকশন। কেন ভারতের বিরোধিতা করছে আর্দোগান এবং পাকিস্তানকে সাপোর্ট করছে, এবং আজারবাইজানও এই কারণেই করছে। সো দিস ইজ দি কানেক্টিং লিঙ্ক। আমরা ইন্ডাস্ট্রিয়ালি তাদেরকে বয়কট করতে পারি, কিন্তু ভারতীয় জনসাধারণকেও বোঝাতে হবে যে আমরা একবার ধর্মের ভিত্তিতে দেশভাগ হয়েছে, আমাদের মধ্যে যেন জাতীয়তাবাদ জাতীয়তাবোধ এতটাই বেড়ে ওঠে যে আমরা সব ধর্ম এবং জাতির ওপরে উঠে ভারতীয় হিসেবে এটাকে প্রতিহত করতে পারি। ঠিক ঠিক। আমি দীপাঞ্জন চক্রবর্তী বসে রয়েছেন, দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যাবো। দীপাঞ্জন চক্রবর্তী, আমরা এর আগেও আমার মনে আছে যে যখন আমরা সন্ত্রাসবাদ বা টেরোরিজম নিয়ে কথা বলছিলাম, কাউন্টার টেরোরিজম অপারেশন নিয়ে কথা বলছিলাম, তখন আমার মনে আছে যে তুরস্ক সরাসরি বিভিন্ন যে সন্ত্রাসবাদী সংগঠনকে পেছন থেকে একেবারে ব্যাকআপ দিচ্ছে, এটা আমরা আলোচনা করেছিলাম। এখন তো দিনের আলোর মতন স্পষ্ট হয়ে যাচ্ছে যে তুরস্ক কোনো না কোনোভাবে ভারত বিরোধিতার জায়গাটা ক্লিয়ার করে রাখছে। প্রথমে একটা বলি, দেখো এটা কি অদ্ভুত প্যারাডক্স তুমি বলছিলে বা তোমরা দেখাচ্ছিলে, যেটা আমরাও জানি যে তুরস্কের ওই ভয়ঙ্কর ভূমিকম্পের পর ভারত সরকার 40,000 কোটি টাকার সাহায্য দিয়েছিল। আবার ওই তুরস্কের ড্রোনগুলো, পাকিস্তান থেকে উড়ে আসা ড্রোনগুলো, সেগুলো বিনষ্ট করার জন্য আমাদের সুদর্শন S-400 তারও মোটামুটি 40,000 কোটি টাকা দাম। আমরা কাদের ড্রোন ধ্বংস করছি? যারা 40,000 কোটি টাকা নিয়ে ভারত থেকে আবার মাথা তুলে দাঁড়িয়েছে। সমস্যাটা হচ্ছে, আমি একটা তোমাকে ফ্যাক্ট বলি, মহারাষ্ট্র, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, এই 4টে স্টেট থেকে 65 থেকে 67 জন ছেলে এরা পালিয়ে গেছিল দেশ বা ISIS এ যোগদান করার সময়, একদম পিক টাইমে 2008, 2009। এরা আবার ফিরে আসে ভারতবর্ষে। এরা যখন ফিরে আসে এদের জিজ্ঞাসাবাদ করা হয়, এবং ঘটনাচক্রে আমি সেই টিমের মধ্যে ছিলাম, আমি নিজে কথাবার্তা বলেছি এই 67টা ছেলের সঙ্গে। এই 67টি ছেলে তুরস্ক হয়ে তারা সিরিয়া গেছে, এবং তারা বলছে যে সারা পৃথিবী থেকে, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতবর্ষ থেকে যারা জিহাদে জয়েন করার জন্য ISIS বা দেশে জয়েন করতে যায় তারা তুরস্ক হয়ে যায়, কারণ তুরস্কের দরজা সবসময় ISIS এর জন্য খোলা থাকে। এখন তুরস্ক কেন পাকিস্তানের পেছনে যাচ্ছে? একটা অস্ত্র বিক্রি, তার থেকেও বড় কথা দেশ থেকে শুরু করে আল কায়দা এদের যে হাজার হাজার কোটি টাকা বেআইনি তেল যে সংগ্রহ করছে, ওপেন মার্কেটে বিক্রি করছে, এই যে টাকা এদের এবং বিভিন্ন ফান্ডিং এ যে ব্ল্যাক মানি, এটা তুরস্ক কিন্তু ইনভেস্ট করে হোয়াইটে করে আবার ফেরত পাঠাচ্ছে। অবভিয়াসলি তুরস্কের টার্গেট রয়েছে খিলাফত, এবং তার সঙ্গে টাকা, তার সঙ্গে দেশ, আল কায়দা, তালিবান, সবার সঙ্গে তুরস্ক কানেকশন। আমার মনে হয় ভারতের যে ছবি একটা তৈরি হয়েছে না, ভারত গান্ধী বুদ্ধর দেশ, এবার বোঝানোর সময় হয়েছে ভারত শিবাজিরও দেশ, ভারত নেতাজিরও দেশ। আফজল খাঁ এসে গেলে শিবাজি কিন্তু লাড্ডু খাওয়াই, ভারত রুদ্রলীলারও দেশ, ভারত এই মুহূর্তে 140 কোটি লাড্ডু খাওয়াই। এবং আমি তো বলবো 140 কোটি মানুষকে এই মুহূর্তে দেখতে বুঝতে যে তাদেরকে যেন ইনফিলট্রেট না করতে পারে, অর্থাৎ যারা এই তুরস্ক, পাকিস্তান, সিরিয়া থেকে যারা নিজেদের মতবাদগুলোকে, বিভিন্ন রাজনৈতিক এবং সন্ত্রাসের জন্য মৌলবাদগুলোকে যারা ভারতের মধ্যে, ভারতীয়দের মধ্যে ইনজেকশনের মতন দিয়ে দেওয়ার চেষ্টা করছেন, আমি তো তাদেরকেও হাত জোর করে বলবো, ভারতের যারা ভারতীয়রা রয়েছেন, দয়া করে এই তুরস্কের ফাঁদে পড়বেন না, দয়া করে এই পাকিস্তানের ফাঁদে পড়বেন না, দয়া করে আমরা ভারতীয়রা ভারতীয় হিসেবে থাকি, এবং ভারতের বেঁধে বেঁধে থাকা যাকে বলে রাষ্ট্রবাদের নামে, তাতে থাকি। একটা ছোট্ট বিরতি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।
MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।